নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, সেটির বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলবো, কিন্তু সেটির সঙ্গে আরও কয়েকটি বিষয় মাত্র কয়েকদিনের ভেতরেই নতুন যারা দায়িত্ব নিয়েছেন তাদের মধ্য থেকে কেউ কেউ, যেমন রেল এবং সড়ক পরিবহন মন্ত্রী, তিনি চাঁদাবাজের যে সংজ্ঞায়ন করেছেন সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বিস্তর আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর যে একটি মন্তব্য, তিনি বাংলাদেশের শিল্পী তৈরি করতে চান লতা মঙ্গেশকর এবং সোনু নিগম এই উচ্চতার, যারা কোটির ঘরে ইনকাম করবেন, উপার্জন করবেন, এটি তার লক্ষ্য তিনি বলেছেন। এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তিনি বলেছেন যে শিক্ষার মানটা এই পর্যায়ে ওনারা নিয়ে যেতে চান যে বিদেশিরা বাংলাদেশে আসবেন শিক্ষা গ্রহণ করতে বা উচ্চশিক্ষা গ্রহণ করতে, আমাদের আর বাইরে যাওয়ার সেই অর্থে প্রয়োজন পড়বে না। তো এগুলো নিয়ে তো আসলে আশাবাদও যেমন রয়েছে, সমালোচনাও রয়েছে। আমি একটু মোটা দাগে আপনার কাছে জানতে চাই যে মন্ত্রী পরিষদ নিয়ে যদি শুরুতেই বলেন, কেমন হলো আপনার বিবেচনাতে? জি, ধন্যবাদ বুলবুল ভাই আমাকে স্টার ডিসকোর্সে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কাছে মন্ত্রিসভা মোটা দাগে ভালো লেগেছে, কিন্তু কিছু অবজারভেশন আছে, ক্রিটিক্যাল অবজারভেশন গুলো আগে বলতে চাই। সেটা হচ্ছে মন্ত্রিসভায় আমরা খুব ভিজিবলি যেটা দেখতে পাই সেটা হচ্ছে তারুণ্যের অভাব আছে। আমরা যদি তাদের বয়স দেখি আমাদের মন্ত্রিসভার, আমরা দেখব যে গড় বয়স খুব সম্ভবত 60-এর কাছাকাছি। এটা অভিজ্ঞতার হয়তো একটা প্রতিফলন, এটা ভালো কথা, কিন্তু এটাও সত্যি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা তারুণ্যের অনেক অবদান দেখেছি বাংলাদেশের পুরো বিল্ডিং, যেই আইডিয়া বিল্ডিং এর ক্ষেত্রে। সুতরাং সেখানে আরো তারুণ্যের উপস্থিতি আমরা প্রত্যাশা করতেই পারি। সেখানে আমার কাছে মনে হয় যে বিএনপির যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন, তাদের এই ক্ষেত্রে আরেকটু মনোযোগী হওয়া দরকার ছিল বলে আমার মনে হয়। অন্তত উপমন্ত্রী পর্যায়ে তরুণ কাউকে, যেহেতু কোনো সংসদ সদস্য নেই, টেকনোক্রেট লেভেলে কাউকে দিয়ে সেটা পার্টির সাস্টেনেবিলিটি এবং রাজনৈতিক সাস্টেনেবিলিটি দুটোই চিন্তা করে আমার মনে হয় দেয়া যেত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে শুরুতেই যারা মন্ত্রিত্ব পেয়েছেন তারা পাবলিক কমিউনিকেশনে মনের কথা কিছুটা উগরে দিচ্ছেন, এবং সেই জায়গায় অনেক জায়গায় খুব বেসামাল কিছু বক্তব্য আসছে। আমার মনে হচ্ছে যে পাবলিক কমিউনিকেশনসে বরং মানুষের আস্থার জায়গা তৈরি করা জরুরি। এমনিতেই কিছু মন্ত্রীর ব্যাপারে জনগণের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। আমরা দেখেছি ঢাকা 10-এর যিনি সংসদ সদস্য, তার ব্যাপারে, তার মামলাগুলোর ব্যাপারে বিএনপির কোনো পরিষ্কার অবস্থান এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, কিন্তু তাকে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বিএনপির সিনিয়র নেতাদের উপর তারেক রহমান আস্থা রেখেছেন, যারা গত 17-18 বছর তার সাথে ছিলেন, তার সঙ্গে আন্দোলন করেছেন একই সাথে। তাদেরকে তিনি রাজনৈতিক প্রতিদান দিয়েছেন। সেটা খুবই রাজনৈতিক দিক থেকে এটা একটা আমার কাছে মনে হয় বিচক্ষণ একটা ব্যাপার। আর অন্যদিকে বিএনপির একটা ডেলিগেশন কালচার ছিল আগের সরকারের সময়, খালেদা জিয়ার সরকারের সময়ও তিনি মন্ত্রীদের সাধারণত মন্ত্রণালয়ের নেতৃত্ব তুলে দিতেন, যেটা আবার আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি শেখ হাসিনা বেশ খানিকটাই কর্তৃত্ব পরায়ণতা দেখাতেন। সুতরাং আমরা তারেক রহমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেহেতু সিনিয়রদের উপর তিনি আস্থা রেখেছেন, তিনি হয়তো ওই ডেলিগেশন কালচারে যাবেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে সেখানে এক ধরনের কন্ট্রোলড ডেলিগেশন দরকার। অনেক সময় আমরা জানি যে অনিয়ন্ত্রিত এরকম ডেলিগেশন পেয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি আমাদের হতে পারে। সেটার মধ্যে একটা হচ্ছে স্বজনতোষী পুঁজিবাদ। আমরা দেখেছিলাম বিগত আমলে মানুষ সুপার পাওয়ার পেয়ে গেলে তখন নিজস্ব আত্মীয় স্বজন, নিজস্ব বন্ধুত্বের পেরিফেরিতে থেকে পুরো মন্ত্রণালয়ের সমস্ত কাজ, আর্থিক সমস্ত কাজ তাদেরকে দিয়ে দিতে পারেন। সুতরাং এই ধরনের ক্ষেত্রে কন্ট্রোলড ডেলিগেশন থাকাটা খুব জরুরি। তবে সর্বোপরি কয়েকজনের পক্ষে বোঝা যাচ্ছে যে অনেক ভালো কাজ করা সম্ভব এবং দৃঢ়তা দেখানো সম্ভব। আমরা ওই সম্ভাবনার পথে আছি বলে আমি এখনো বিশ্বাস করছি। সামনের দিনগুলো আমাদেরকে বলে দিবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ নাহিয়ান আপনার সূচনা বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আসাদ আজিম আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন আপনার কাছে, মন্ত্রী পরিষদ দেখে আপনার কাছে কি মনে হয়েছে? একটা বিষয় বোধহয় নাহিয়ান মিস করে গেলেন কিনা, যে জেন্ডার ইস্যুতে এক ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যে নারীর প্রতিনিধিত্ব
সেই জায়গাটিতে আমি প্রথমে এই দৃষ্টি আকর্ষণ করতে চাই আসাদ আপনার কাছে। ধন্যবাদ বুলবুল ভাই। যে বিষয়টি বলেছেন যে জেন্ডারের ক্ষেত্রে আসলে সমতা কতখানি এসেছে বা কতখানি আমরা রিফ্লেকশন দেখতে পেরেছি, মন্ত্রিসভার আগেও যখন আসলে সংসদ নির্বাচনের জন্য বিএনপি যে বড় দলটি আসলে মনোনয়ন দিয়েছে, সেখানে আমরা মাত্র 3 ভাগ নারীর উপস্থিতি দেখেছি সংসদ সদস্যের মনোনয়নের ক্ষেত্রে, এবং সবশেষে আমরা দেখেছি ইলেকশনে জয়ী হয়ে এসেছে হাতে গোনা মাত্র কয়েকজন। কিন্তু মন্ত্রিসভায় আসলে খুবই কম অবশ্যই বলা যেতে পারে, এবং সেটা আসলে রিমার্কেবলি কম। এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে জেন্ডার সমতা কিংবা লৈঙ্গিক সমতার ক্ষেত্রে আসলে সবসময় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়ে থাকে। এবং একই সাথে আমরা যেটি দেখেছি, বাংলাদেশের এই দীর্ঘ অনেক বছর পর রাষ্ট্রপ্রধান হিসেবে একজন পুরুষ এসেছেন, কিন্তু বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে দুজন নারী ছিলেন দীর্ঘদিন, শেখ হাসিনা এবং তার আগে বেগম খালেদা জিয়া। তাদের দুজনের উপস্থিতি দেখেছি। দীর্ঘদিনের নারী নেতৃত্বের পরেও বাংলাদেশের লৈঙ্গিক অসমতার যেই প্রশ্নগুলো আসে, সেক্ষেত্রে আসলে সেটি অবশ্যই একটি বৈষয়িক বিষয়, এবং সেটাকে অবশ্যই গুরুত্ব দেওয়াটা প্রয়োজন ছিল আমার কাছে মনে হয়েছে। এবং মন্ত্রিসভায় আসলে আমার কাছে মনে হয়েছে যে লৈঙ্গিক সমতার ক্ষেত্রে অনেকখানি গ্যাপ রয়েছে। এবং বাংলাদেশের মন্ত্রিসভা কেমন হয়েছে সে প্রশ্নের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমি বলবো যে এই প্রশ্নের উত্তর আসলে এখন দেয়াটা কঠিন। কারণ আমরা মুখগুলো দেখেই কিন্তু বলতে পারবো না যে এই মন্ত্রিসভা আসলে সফল হবে কিনা, এই মন্ত্রিসভা আসলে সামনের দিকে কতখানি সফলতা, জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা পূরণ করতে পারবে, জনগণের যে প্রত্যাশা রয়েছে সেটা পূরণ করতে পারবে। এবং মন্ত্রিসভায় আমরা অনেক নতুন মুখ দেখেছি, এমনকি আমরা পুরাতন যারা ছিলেন, যারা বিএনপি সরকারের তার আগের সময়ে যারা ছিলেন, সেখান থেকে মাত্র 7-8 জন এসেছেন মন্ত্রিসভায়। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগই হচ্ছে নতুন মুখ, যারা আগেই আসলে কোনো ধরনের মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেও কিন্তু আগে আনুষ্ঠানিকভাবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন নাই, কোনো দায়িত্ব তিনি বলা যেতে পারে যে এবারই প্রথম সরকারে এসেছেন এবং সরকারে এসে সরাসরি সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন। তবে প্রথমবার এসেই যে আসলে ভালো কিছু করতে পারবেন না, বিষয়টা এমন ভাবে বলা যায় না। কারণ আমরা দেখেছি সারা বিশ্বের নতুন নতুন নেতৃত্ব আসলে কিভাবে তার দেশকে সামনের দিকে নিয়ে যায়, তার যে জেনারেশন রয়েছে তার জেনারেশনকে সামনের দিকে নিয়ে যায়। নাহিয়ান একটি কথা বলেছে যে আমরা দেখেছি যে মন্ত্রিসভার গড় বয়স হচ্ছে 60 বছর, তারুণ্যের অভাব রয়েছে, অর্থাৎ তরুণদের উপস্থিতি আসলে সংখ্যানুপাতিক ভাবে আসলে অনেক কম রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে যাদেরকে তরুণ বলা হয়ে থাকে, আমরা যদি দেখি 50 ঊর্ধ্ব একজন মানুষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন কিংবা মন্ত্রিসভায় আসেন, আমরা বলি যে তরুণ। সারা বিশ্বের সাথে তুলনামূলকভাবে কিন্তু এটা আসলে কোনোভাবেই বলা যায় না, কারণ আমরা দেখেছি মাত্র 42 বছর 44 বছর বয়সে কিন্তু রাষ্ট্রপ্রধান হচ্ছেন। তবে বাংলাদেশে মন্ত্রিসভায় না আসলেও এবার তরুণদের একটা দল কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে তারা সংসদে এসেছেন। এবং ওই দল থেকে, আমি এনসিপির কথা বলছি, এনসিপি থেকে 6 জনের নতুন মুখ এবং 6 জন তরুণ আমরা বলতে পারি, একেবারে তরুণের সংজ্ঞার জায়গা থেকে আমরা যাদেরকে তরুণ বলতে পারি, তাদের জায়গা থেকে তাদেরকে তরুণ বলা যেতে পারে। কিন্তু যারা সরকার গঠন করেছে, সেই সরকার গঠনের জায়গায় আমরা দেখেছি যে সেই অর্থে তরুণ আসলে খুব বেশি নেই। একেবারে তরুণ যদি বলা হয়ে থাকে তাহলে জনাব ইশরাক হোসেন তার কথা বলতে পারি। তার কথা বললেও তিনি কিন্তু অন্যান্য যাদেরকে তরুণ আমি বলেছি এনসিপির নেতৃত্ব, তাদের থেকে বয়সে অনেকখানি এগিয়ে রয়েছেন। এবং সেই প্রেক্ষাপটের জায়গা থেকে বাংলাদেশে তরুণের মন্ত্রিসভায় তরুণদের উপস্থিতি আরো বেশি প্রয়োজন ছিল। এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে তরুণদের চিন্তা ভাবনা, তরুণদের দেশ নিয়ে ভাবনা, কিংবা তরুণদের তার নিজস্ব যে সকল দায়িত্ব রয়েছে, তার থট প্রসেস গুলো মূলত অপেক্ষাকৃত তরুণ যারা নয় তাদের সাথে অনেকখানি পার্থক্য থেকে থাকে। যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, যে কোনো পলিসির ক্ষেত্রে, অ্যাপ্রোচের ক্ষেত্রে তরুণদের যে দৃষ্টিভঙ্গির জায়গা রয়েছে, সেই দৃষ্টিভঙ্গির সাথে আসলে যারা অপেক্ষাকৃত তরুণ নয় তাদের সে পার্থক্যটুকু রয়েছে নিশ্চয়ই। এবং এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয়েছে তরুণদের উপস্থিতি কম রয়েছে। এবং উল্লেখযোগ্য একটি বিষয় আপনি বলেছেন যে শুরুতে, সেটি হচ্ছে যে যাদেরকে মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে
তারা আসলে কতখানি ক্যাপাবেল রয়েছে, এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে। এবং ইতিমধ্যেই আমরা চাঁদাবাজি কিংবা চাঁদার একটা নতুন ডেফিনেশন আমরা কিন্তু পেয়েছি, এবং সেই জায়গা থেকে আমি জানি না সেটাকে আসলে কিভাবে বলা হয়ে থাকে বা কোন দৃষ্টিভঙ্গির জায়গা থেকে তিনি বলেছেন। কারণ চাঁদা যারা দিয়ে থাকেন তারা আসলে সমঝোতার ভিত্তিতেই দিয়ে থাকেন। একটা মানুষকে জোর করে চাপিয়ে দেওয়ার পর তিনি আসলে তার ব্যবসায়িক যে কাজ কিংবা তার যে কাজটির জন্য আসলে তিনি উপঢৌকন গুলো দিচ্ছেন, সে কাজটি যেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়া হয়, সেজন্যই তিনি কিন্তু দিচ্ছেন। মানসিকভাবে একটা সমঝোতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমাদের দেশের চাঁদাবাজ বা চাঁদার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক ভাবে কিন্তু এই চাঁদা কিংবা বলুন কিংবা ঘুষ বলুন এই বিষয়গুলোকে আসলে গ্রহণ করে আসছে। আমরা স্বাভাবিকভাবেই যে কোনো সরকারি অফিসে গিয়ে কোনো কাজের জন্য কোনো উপঢৌকন যখন দিয়ে থাকে, আমরা আগে থেকেই কিন্তু মানসিকভাবে সেটার জন্য প্রস্তুত থাকি যে এই কাজটির জন্য আসলে আমার এত টাকা খরচ হবে। আপনি বাংলাদেশের বড় বড় অফিসগুলো বাদ দেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক অঞ্চলে বাংলাদেশের জমি জমার অফিস যেগুলো রয়েছে সেই জায়গাগুলোর ক্ষেত্রে, দলিলের ক্ষেত্রে দেখেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিসে দেখেন, এমনকি যারা সরকারি কর্মকর্তা রয়েছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে অন্যান্য লেভেলে, তারা যখন তাদের পেনশনের টাকাটুকু তুলতে যান প্রত্যেকেই মনে করেন যে তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উপঢৌকন দিয়ে তারপর তার পেনশনের টাকা, তার অবসরের যে ভাতা সেটাকে দিতে হবে, সেই কাজগুলো প্রসেস করতে হবে। তো সাংস্কৃতিক ভাবে একটা দেশে যখন এই ধরনের প্রচলন থাকে, সেক্ষেত্রে আসলে চাঁদাবাজের নতুন করে আসলে কোনো ধরনের কোনো ডেফিনেশন দরকার হয় না, ঘুষের নতুন করে কোনো ধরনের কোনো ডেফিনেশন দরকার হয় না।